মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এই নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে। বুক ধরফর করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি মেরে বসে আছে। ঘরে দুষ্ট রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চ স্বরে হাসছে। অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি। গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সব সময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো, সকালেই তো ঠিক ছিল। নিশ্চয়ই মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি কে? আমির? না আম্মা, লিখন সাজে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বুঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবে আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানাপড়ন! এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, ছেলে মেয়ে নিয়ে এসেছে। হেমলতার দরজার দিকে পা বাড়ান। তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন শাহ, সাথে বাবা মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমাদের দেশ, এই তো আমাদের বাংলাদেশ। ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবে, আর ছেলে নাকি মেয়ে পছন্দ করেছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। লিখনের পরনে ছাইরঙা শার্ট, চোখে সানগ্লাস, উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘোরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে। এবার হয়তো সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের ভেতর অদ্ভুত ঝড় হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়ে সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দর আলী অবাক হয়ে তাকালেন।
লিলির এসবে খেয়াল নেই, সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুক খুক করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝছো আব্বু, এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বললেন, সে ঠিক বলেছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারদিকে গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখে, কিন্তু বানানো আর হয় না। ফাতিমা বিরক্ত গলায় বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিবলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতবর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন, নিজের একজন লোক আমার সহায়ক হিসাবেও দিয়েছেন। ওনার বাড়িতেই উঠবো। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠবো? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিনেরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশে সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দা ভাই, তুমি বিয়ে করতে এসেছো? এই খবর ওনারা পেয়েছেন বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো। চল। ইটের বড় প্রাচীর চারদিকে, মাঝে বড় গেট, প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়ে ছিল 2জন লোক। দুজনকেই লিখন চিনে, তাই লিখনকে বাড়ির ভেতরে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ এবং তাল গাছ, সবকিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি, সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চ। এই ঘরটাতে গ্রামের আলোকঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে ভেতরের ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল। আলোকঘরের বারান্দায় বসেছিলেন মজিদ, মাতব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দেখে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা মা আর বোন, আর আম্মু আব্বু উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি, আর ওই যে বড় বড় গোফদারিওয়ালা উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়ির আরেক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলের খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করলো, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলোকঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে তখন তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দর আলী জিজ্ঞাসা করলেন। তাই নাকি? তাহলে তো ঠিক সময়ে এসেছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়েই এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। শব্দর আলী লিখনকে প্রশ্ন করেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার স্যারায় আয়া পড়ছে। আমির, এইখানে আয়, দেখা যা কারা আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমিরের চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেললো। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নায়করা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছেন। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন এসে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমি আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে ইনি।